রহস্যময় অদৃশ্য সুতা। সেটার বুনতে গিয়ে ছেলের হৃদয়ে জড়ানো ভালোবাসার খবর। আমি কেঁপে উঠলাম যখন সে বলল, মা, যেমন এই উল দিয়ে তুমি সেটার বুনছ, তেমনি আমাদের জীবন একসাথে বুনতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। শীতের রাতে বসে বসে সেটার বুনছিলাম। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, ঘরে হিটার জ্বলছিল। স্বামী অফিসে, রাত করে ফিরবে। মেয়ে ঘুমিয়ে পড়েছিল। ছেলে রাতের খাবার খেয়ে এসে আমার পাশে বসল। টিভি চলছিল, আমি বুনতে বুনতে মাঝে মাঝে দেখছিলাম। উলের গোলা পড়ে গেল মেঝেতে। ছেলে কুড়িয়ে দিল। আমি বসেছিলাম সোফায়, সে বসল আমার পায়ের কাছে। উলের গোলা নিয়ে খেলতে খেলতে হঠাৎ এই কথাগুলো বলল। সুইয়ের ঠোকা যেন আমার বুকে লাগল। আমি হাত থামিয়ে তাকালাম তার দিকে। লাল উলের ছায়ায় তার মুখ রক্তিম দেখাচ্ছিল। কি উত্তর দেব, কি বলবো ভেবে পেলাম না। বাবা কি এসব শুনলে খুশি হবে? কোনুমতে বললাম। তুমি জানো সে কত ভালোবাসে তোমাকে। বাবা জানবে না, কেউ জানবে না। ছেলে আমার হাত ধরে ফেলল। আমরা দূরে কোথাও চলে যাব, নতুন পরিচয় নিয়ে। কি তার আঙুল আমার আঙুলে জড়িয়ে যাচ্ছিল। আমি হাত ছাড়িয়ে নিলাম। হাতের সেটার পড়ে গেল মেঝেতে, সুই গড়িয়ে গেল দূরে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপমা চৌধুরী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দীপঙ্কর চৌধুরী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুপ্রিয়া। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুপ্রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার একটি মন্ত্রণার কথা আজ তোমাদের বলবো। এমন অদ্ভুত ঘটনা হয়তো কেউ কোনোদিন শুনে নাই। সেদিন সন্ধ্যাবেলা আমি আমার অভিজিতের জন্য সেটার বুনছিলাম। শীতের শুরু, আর আমার ছেলে কলেজে যাওয়ার সময় কেমন যেন খালি গায়ে বের হয়ে যায়। ঠান্ডা লাগবে বলি, তবুও শোনে না। তাই ভাবলাম একটা নরম সেটার বুনে দেই। দীপঙ্কর অফিসে ছিল, দেরি করে ফিরবে জানিয়েছিল। সুপ্রিয়া তার ঘরে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ অভিজিৎ রাতের খাবার খেয়ে আমার পাশে এসে বসল। আমাদের ড্রয়িং রুমে টিভিতে সিরিয়াল চলছিল। আমি চোখ তুলে দেখতাম, আবার বুনতাম। মা, তুমি আমার জন্যই বুনছ? জিজ্ঞেস করল অভিজিৎ। হ্যাঁ রে, আমি হাসলাম। অভিজিৎ আমার পায়ের কাছে বসে উলের গোলাটা নিয়ে খেলতে লাগল। এমন খেলতে খেলতে যে সেটা হাত থেকে ফসকে মেঝেতে পড়ে গেল। সে কুড়িয়ে দিল। মা, তোমার হাতের কাজ খুব সুন্দর হয়, বলল সে। এমন সময় অভিজিৎ একটু নিচু গলায় বলল, মা, বাবা যদি আমাদের সাথে না থাকতো তাহলে তুমি কি করতে? মানে যদি বাবা মারা যেত বা তোমাদের বিচ্ছেদ হতো। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। কেন এসব ভাবছিস? বাবা তো ভালোই আছে। না, এমনি জিজ্ঞেস করছি। তুমি কি আবার বিয়ে করতে? আমি বুনন থামিয়ে বললাম, কি যে বলিস! এতদিনের সংসার, তোরা বড় হয়েছিস। কেন আবার বিয়ে করব? তা ঠিক, কিন্তু তুমি তো এখনো খুব সুন্দর আছো। বাবার বয়স হয়েছে, তিনি সারাদিন অফিসেই থাকেন। তোমাকে সময় দেন না। আমি একটু অস্বস্তি বোধ করলাম। এসব কি বলছিস? তোর বাবা খুব ভালো মানুষ। আমাদের সবার যত্ন নেয়। অভিজিৎ আমার হাতটা ধরল। মা, তোমার জীবনে কি তুমি সব পেয়েছ? তুমি কি সত্যিই খুশি? আমি সুইটা রাখলাম। অবি, তুই ঠিক আছিস তো? কিছু হয়েছে কি? না মা, কিছু হয় নাই। কিন্তু আমি দেখি তুমি সব সময় একা। বাবা সব সময় ব্যস্ত, আমরাও বাইরে থাকি। তোমার কি কষ্ট হয় না? আমি একটু অবাক হয়ে গেলাম। আমার ছেলে আজকাল কেমন যেন ভাবতে শুরু করেছে। আমি তোদের নিয়েই খুশি। এই সংসারটাই আমার সব কিছু। মা, তুমি জানো তোমার মতো মানুষ খুব কম। যত বয়স হচ্ছে ততই তোমাকে সুন্দর লাগছে। আমি একটু অস্বস্তি বোধ করলাম। অবি, তুই আজ কেমন কেমন কথা বলছিস? যা যা, তুই একটু ঘুমিয়ে পড়। কাল সকালে কলেজ আছে তোর। মা, আমি সিরিয়াস বলছি। তোমার জন্য কেউ এলে তুমি কি রাজি হবে? কি বলছিস তুই? যা, এখন উঠে যাও। অভিজিৎ আমার হাতটা আরও শক্ত করে ধরল। মা, আমি জানি তুমি একা।
আমি তোমাকে দেখেছি রাতে চুপি চুপি কাঁদতে। বাবা বুঝতেই পারে না তোমার মন। আমি জোর করে হাত ছাড়ালাম। কি হয়েছে তোর? এসব কি আজেবাজে কথা? অভিজিৎ একটু হাসল। আচ্ছা একটা কথা বলি শোনো। আজ ক্লাসে আমার বন্ধু সৌরভ একটা গল্প বলছিল। তার বাবা নাকি বিদেশে আরেকটা বিয়ে করেছে। দ্বিতীয় স্ত্রী নাকি এখন সৌরভের মায়ের সাথেই থাকে। তিনজনেই একসাথে থাকে। আমি চমকে উঠলাম। কি সর্বনাশ! এসব হয় নাকি? হয় মা, এসব সব জায়গা হয়। আজকাল পলিগ্যামি ভালোভাবেই চলে ওসব ছাড়। এসব আমাদের সমাজে ঠিক নয়। তোর বাবা কখনো এমন ভাবনাও ভাবতে পারে না ঠিক আছে মা, তুমি রাগ করো না। আমি মজা করছিলাম একটু। কিন্তু তার চোখে আমি একটা অদ্ভুত চাউনি দেখলাম। অভি, তোর কি কোনো সমস্যা আছে? তুই আমাকে বলতে পারিস কে? অভিজিৎ একটু চুপ করে রইল। মা, আমি কাল একটা বড় কথা তোমাকে বলবো। আজ রাতে ঠিকমতো ভেবে দেখি। তুমি রাগ করবে না তো? না রে, আমি কেন রাগ করব? তুই আমার ছেলে, তোর মনের কথা বলতে পারিস আমাকে ঠিক আছে মা, কাল বলবো। তুমি এখন বুনো। আমি একটু বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে। একটু দেরি হবে ফিরতে এত রাতে? 10টা বাজে যে। প্লিজ মা। 22শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন। কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল আছে আচ্ছা যা, কিন্তু বেশি দেরি করিস না অভিজিৎ চলে গেল। আমি আবার সেটার বুনতে লাগলাম, কিন্তু মন বসল না। কি যেন ভাবছে ছেলেটা। এমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে কেন? আমি বাথরুমে গিয়ে মুখে জল দিয়ে এলাম। হঠাৎ সুপ্রিয়ার ঘর থেকে একটা মৃদু শব্দ শুনলাম। দরজা একটু ফাঁক করে দেখলাম সুপ্রিয়া ঘুমাচ্ছে। বোধহয় স্বপ্নে কিছু বলেছে। আমি আবার সোফায় এসে বসলাম। সেটার বুনতে লাগলাম। একটু পরেই দীপঙ্কর ফিরে এলো। অনুপমা, এত রাতে জেগে আছো কেন? জিজ্ঞেস করল সে। তোমার ছেলের জন্য সেটার বুনছি ও, অভি কোথায়? বন্ধুদের সাথে রিহার্সালে গেছে এই রাতে? হ্যাঁ, কাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কলেজে দীপঙ্কর কিছু বলল না। খেয়ে নিয়ে শুয়ে পড়ল। আমি আরও একটু বুনলাম, তারপর বাকিটা কাল ভোরে শেষ করব ভেবে ঘুমাতে গেলাম। ভোরবেলা ঘুম ভাঙল আমার ফোনের রিংয়ে। কে যেন বারবার ফোন করছে। ঘুমের ঘোরে ফোনটা তুললাম। হ্যালো, আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম। আপনি কি অনুপমা চৌধুরী? একটি পুরুষকণ্ঠ জিজ্ঞেস করল। হ্যাঁ, কে বলছেন? ম্যাডাম, আমি কলেজ স্ট্রিট থানা থেকে বলছি। আপনার ছেলে অভিজিৎ চৌধুরী? আমার হৃদয় ধক করে উঠল। হ্যাঁ। কি হয়েছে? সে ঠিক আছে তো? ম্যাডাম, একটা দুর্ঘটনা হয়েছে। আপনার ছেলেকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আমার হাত থেকে ফোন পড়ে গেল। দীপঙ্কর! দীপঙ্কর! আমি চিৎকার করে উঠলাম। স্বামী ছুটে এলো। কি হয়েছে? অভি। অভি হাসপাতালে। পুলিশ ফোন করেছে কি করে দ্রুত হাসপাতালে পৌঁছেছিলাম মনে নেই। শুধু মনে আছে আমার মুখ দিয়ে শুধু একটাই বাক্য বের হচ্ছিল, ঠাকুর, ওকে বাঁচাও। সেন্ট্রাল হাসপাতালে পৌঁছে আমরা হাঁপাতে হাঁপাতে ইমার্জেন্সিতে ঢুকলাম। এক নার্স আমাদের আইসিইউর দিকে নিয়ে গেল। বাইরে একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। আপনারা অভিজিৎ চৌধুরীর বাবা মা? তিনি জিজ্ঞেস করলেন। আমরা মাথা নাড়লাম। গত রাতে আপনার ছেলে রাস্তা পার হচ্ছিল, তখন একটা তেজ গতির গাড়ি তাকে ধাক্কা মারে। গাড়ির ড্রাইভার পালিয়েছে। আশেপাশের লোকজন ওকে হাসপাতালে নিয়ে আসে সে কেমন আছে? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। ডাক্তাররা দেখছেন। আপনারা অপেক্ষা করুন। ডাক্তার এলে সব বলবেন দীপঙ্কর আমাকে ধরে রাখল। আমি কাঁপছিলাম। আমার ভেতরটা যেন খালি হয়ে যাচ্ছিল। একটু পরে একজন ডাক্তার বেরিয়ে এলেন। মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী? তিনি জিজ্ঞেস করলেন। আমরা মাথা নাড়লাম। আপনার ছেলের অবস্থা খুবই গুরুতর। মাথায় গভীর আঘাত পেয়েছে, সাথে বুকের হাড় ভেঙেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু আমার পা থেকে যেন শক্তি চলে গেল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। না না, আমার ছেলেকে বাঁচান ডাক্তার। প্লিজ আমরা চেষ্টা করছি।
তবে আপনাদের কিছু কাগজে সই করতে হবে অপারেশনের জন্য। দীপঙ্কর কাগজে সই করল। আমি শুধু কাঁদতে লাগলাম। ঘণ্টা 2 পরে ডাক্তার আবার বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। দুঃখিত। আমরা ওকে বাঁচাতে পারি নাই। আমি চিৎকার করে উঠলাম। আমার চারপাশ ঘুরতে লাগল। আমি অজ্ঞান হয়ে গেলাম। 3 দিন পরের কথা। অভিজিতের শেষকৃত্য হয়ে গেছে। বাড়িতে লোকজন আশায়াওয়া করছে। সান্ত্বনা দিচ্ছেন সবাই। কিন্তু আমি যেন পাথর হয়ে গেছি। না কাঁদতে পারছি, না কিছু বলতে পারছি। শুধু বসে আছি। সুপ্রিয়া কেবল কাঁদছে। সন্ধ্যাবেলা সবাই চলে গেলে দীপঙ্কর আমার পাশে বসল। অনুপমা, তোমাকে কিছু বলতে হবে। পুলিশ অভির ফোন চেক করেছে। তাতে কিছু মেসেজ পেয়েছে। তারা জানতে চায় এই মেয়েটিকে কি কোনো মেয়ে। আমি প্রথমবার মুখ খুললাম। বুঝতে পারছি না। নাকি অভি কারো সাথে প্রেমে পড়েছিল? তার ফোনে একটা নাম্বার আছে, যাকে ভালোবাসি। শুধু এই নাম দেওয়া। পুলিশ বলছে সেদিন রাতে অভি এই নাম্বারে অনেকবার ফোন করেছিল, কিন্তু কল রিসিভ হয় নাই। শেষ মেসেজে লিখেছে, আমি তোমাকে ভালোবাসি। আজ রাতে সব ঠিক করে ফেলব। তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। আমার অভি কি সত্যিই কাউকে ভালোবাসত? কেন সে আমাদের কিছু বলে নাই? মেয়েটিকে কেন সে আমার সাথে এমন অদ্ভুত কথা বলছিল সেদিন? পুলিশ নাম্বারটা ট্রেস করতে চেষ্টা করেছে, কিন্তু এটি প্রিপেইড সিম। কোনো নাম রেজিস্টার নেই। আমি অভিজিতের ঘরে গেলাম। ঠিক যেমন ছিল তেমনই রেখেছি। তার টেবিলে একটা ডায়েরি ছিল। আমি আগে কখনো খুলি নাই, কিন্তু এখন খুললাম। হয়তো কোনো সূত্র পাব। ডায়েরি খুলতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। 5 নভেম্বর, আজ পহেলা বার দেখলাম। কি সুন্দর! কত মায়াময়! ভাবতেই পারছি না। 20 নভেম্বর, আজ আবার দেখা হলো। আমি কোনো মতে দুটো কথা বললাম। হাসল। কি সুন্দর হাসি! 25 নভেম্বর, আজ মনে হচ্ছে পাগল হয়ে যাব। কেন এমন হচ্ছে? এ তো ঠিক নয়। কিন্তু আমি কি করব? আমি যে ভালোবেসে ফেলেছি। 10 ডিসেম্বর, আজ সাহস করে বললাম আমার মনের কথা। ও একটু অবাক হল। বলল, এটা ঠিক না। আমাদের সম্পর্ক অন্যরকম, কিন্তু আমি জানি ও আমাকে ভালোবাসে। 5 ডিসেম্বর, আমি ওকে একটা প্রিপেইড সিম দিয়েছি। বললাম, শুধু আমার সাথে কথা বলার জন্য ব্যবহার করবে। সাবধানে থাকতে হবে। ও রাজি হয়েছে। আমি আরও পাতা উল্টালাম। কিছুদিন পর থেকে লেখা শুরু হয়েছে আবার। 3 জানুয়ারি, আজ বললাম, আমরা পালিয়ে যাই। এখানে কেউ বুঝবে না আমাদের। ও রাজি হয় নাই। 10 জানুয়ারি, আজ আবার বললাম। ও আবারও রাজি হয় নাই। বলল, দয়া করে এসব ভুলে যাও। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ওভাবে নয়। 5 জানুয়ারি, আমি ঠিক করেছি। যদিও না যায়, আমি বাকি লেখাগুলো ছিঁড়ে ফেলা। শেষ পাতায় লেখা ছিল, 1 জানুয়ারি, আজ শেষবার চেষ্টা করব। যদি না রাজি হয়, আমি কিছু একটা করব। আমি এভাবে আর বাঁচতে পারছি না। আমি ডায়েরিটা হাত থেকে ফেলে দিলাম। আমার বুক কাঁপছিল। আমার ছেলে কি আত্মহত্যা করেছে? সে কি ইচ্ছে করেই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল? আর সে ভালোবাসত কাকে? আমি অভিজিতের আলমারিটা খুললাম। তার জামাকাপড়, বই, এক কোণে একটা ছোট বাক্স। বাক্সটা খুললাম। ভেতরে একটা চুড়ি, একটা ছোট চিঠি, আর একটা ছবি। ছবিটা দেখে আমার চোখ বড় হয়ে গেল। ছবিটা ছিল আমার। আমি হাত কাঁপতে কাঁপতে চিঠিটা খুললাম। প্রিয় মা, আমি জানি তুমি এই চিঠি পড়ছ, আর আমি হয়তো তখন এই পৃথিবীতে থাকব না। আমি জানি না কেন, কিন্তু কয়েক মাস ধরে আমার মনে অদ্ভুত চিন্তা আসছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা এখন বদলে গেছে। আমি চেষ্টা করেছি নিজেকে সামলাতে, কিন্তু পারি নাই। আমি মনোরোগ বিশেষজ্ঞের কাছেও গেছিলাম গোপনে। তিনি বলেছেন আমার ইডিপাস কমপ্লেক্স আছে। আমি বুঝতেই পারছিলাম না, কেন আমি তোমাকে এভাবে ভাবছি, কেন আমার মনে এমন চিন্তা আসছে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। যেদিন চেষ্টা করেছিলাম, তুমি আমাকে ভুল বুঝেছ।
আমি সাহায্য চেয়েছিলাম মা, কিন্তু সাহস পাই নাই সব বলার। আমি নিজেকে ঘৃণা করি। আমার নিজের থেকে লজ্জা লাগে। আমি আর পারছি না মা। ক্ষমা করো। বাবাকে, সুপ্রিয়াকে আমার ভালোবাসা দিও। অভিজিৎ। চিঠিটা হাত থেকে পড়ে গেল। আমি টলতে টলতে বিছানায় বসে পড়লাম। এই ছিল সেই রহস্য। আমার ছেলে মানসিক অসুস্থতায় ভুগছিল, আর আমি কিছুই বুঝতে পারিনি। সেই রাতে সে আমাকে বলতে চেয়েছিল তার সমস্যার কথা, সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তাকে বুঝতে পারিনি। সে সাহায্য পায়নি, নিজেকে ভেঙে ফেলেছিল। হঠাৎ আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। আমি ধরলাম। হ্যালো। ওপার থেকে কেউ কথা বলল না। হ্যালো। কে বলছেন? শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অভিজিৎ। আমি জানি এটা অসম্ভব, তবুও জিজ্ঞেস করলাম। ফোন কেটে গেল। আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। নম্বরটা দেখলাম। হৃদয় থেমে গেল আমার। এই নম্বরটাই তো পুলিশ বলেছিল, যাকে ভালোবাসি কি নামে সেভ করা ছিল অভিজিতের ফোনে। কিন্তু এই নম্বর থেকে কে ফোন করল? আমি দীপঙ্করকে বললাম না। অভিজিতের চিঠিটাও লুকিয়ে রাখলাম। কেন, আমি নিজেও জানি না। হয়তো লজ্জায়, হয়তো অপরাধবোধে। আমার ছেলে মানসিক অসুস্থতায় ভুগছিল, আর আমি তা টেরই পাইনি। পরের কয়েকটা দিন কেমন যেন কেটে গেল। আমি শূন্য হয়ে গেছিলাম। সুপ্রিয়া স্কুলে যেত, দীপঙ্কর অফিসে। আমি একা বসে থাকতাম। অভিজিতের ঘরে গিয়ে বসতাম ঘণ্টার পর ঘণ্টা। তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। প্রতিদিন ঠিক একই সময়ে, রাত ৯টায় আমার ফোনে সেই নম্বর থেকে ফোন আসত। আমি ধরলেই কেটে যেত। আমি রিডায়াল করতাম, কিন্তু বন্ধ থাকত। এক রাতে আমি ভাবলাম, যদি আমি ফোন না ধরি তাহলে কি হবে? হয়তো কল করার কেউ কিছু বলবে। তাই আমি অপেক্ষা করলাম। ফোন বাজতে লাগল। ৫ বার, ১০ বার, ১৫ বার। আমি ধরলাম না। তারপর হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, আমি তোমাকে দেখতে আসছি। আমার হাত পা হিম হয়ে গেল। দীপঙ্কর তখন অফিসে, সুপ্রিয়া বন্ধুর বাড়িতে থাকতে গেছে। আমি একা ঘরে। হঠাৎ বাইরের দরজায় নক হলো। ধক করে উঠল বুক। আমি সাহস করে দরজার কাছে গেলাম। কে? কোনো উত্তর নেই। কে ওখানে? আবার নক হলো। আমি কাঁপা হাতে দরজা খুললাম। বাইরে কেউ ছিল না। শুধু দরজার সামনে একটা লাল উলের বল পড়েছিল। সেই উল দিয়েই তো আমি অভিজিতের জন্য সেটার বুনছিলাম। আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার বুক ধড়ফড় করতে লাগল। এ কি অভিজিতের আত্মা? নাকি কেউ আমার সাথে খেলা করছে? আমি রাতভর ঘুমাতে পারলাম না। ভোরে দীপঙ্কর এলো, আমি কিছু বললাম না। প্রতিদিন এমনই হতে লাগল। ফোন, মেসেজ, কিছু না কিছু আমার সামনে এসে পড়ত, অভিজিতের পেন, তার রুমাল, তার বই। আমি একদিন সাহস করে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। সবকিছু খুলে বললাম। অভিজিতের ডায়েরি, চিঠি আর এই অদ্ভুত ঘটনাগুলো। ডাক্তার শান্তভাবে শুনলেন। দেখুন, আপনি গভীর মানসিক ট্রমায় ভুগছেন। আপনার ছেলের মৃত্যু, তার চিঠি, এসব আপনাকে গভীরভাবে আঘাত করেছে। আপনি অপরাধবোধে ভুগছেন, কারণ আপনি মনে করছেন আপনি আপনার ছেলেকে সাহায্য করতে পারেননি। এই অপরাধবোধ এবং শোক আপনার মনে এই ধরনের অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। আপনি এমন জিনিস দেখছেন, শুনছেন যা আসলে নেই। কিন্তু ডাক্তার, আমি নিজের চোখে দেখছি। উলের বল, ফোন কল। হতে পারে আপনার কেউ ইচ্ছে করে এসব করছে। আপনার মেয়ে হতে পারে, যে নিজেও এই শোকে ভুগছে। কিংবা আপনি নিজেই হয়তো অবচেতন মনে এসব করছেন। এটাকে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বলে। আপনি কিছু ওষুধ খান, আর নিয়মিত আমার কাছে আসুন কাউন্সেলিংয়ের জন্য। আমি ওষুধ খেতে শুরু করলাম। কিছুদিন ভালো ছিলাম। ফোন, মেসেজ সব বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম, সত্যিই হয়তো আমার মনের ভুল ছিল। আমার কল্পনা। কিন্তু ১ মাস পর আবার শুরু হলো। এবার আরও জোরে। ফোন না, এবার অভিজিতের ঘরে যখনই আমি ঢুকতাম, তার বিছানায় একটা নোট পেতাম, আমি তোমাকে দেখতে আসছি। আমি দীপঙ্করকে বললাম। সে আমাকে নিয়ে অন্য এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেল। তিনি আরও শক্তিশালী ওষুধ দিলেন। আমি অনেকটা ছায়ের মতো হয়ে গেলাম। না ভালো না খারাপ বোধ করতাম। এমন করে ৪ মাস কেটে গেল। অভিজিতের মৃত্যুর পর থেকে আমি আর সেটার বুনি নাই।
সেদিন হঠাৎ মনে হলো আবার বুনতে শুরু করি। অভিজিতের অসম্পূর্ণ সেটারটা আলমারিতেই ছিল। সেটা বের করে আনলাম। সুই উল সব ঠিক করে সোফায় বসে বুনতে শুরু করলাম। দীপঙ্কর অফিসে, সুপ্রিয়া স্কুলে। আমি একা। টিভি চালালাম, বুনতে থাকলাম। একটু পরে অদ্ভুত অনুভূতি হলো আমার। কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ঘাট ঘুরিয়ে দেখলাম কেউ নেই। আবার বুনতে লাগলাম। হঠাৎ কেউ যেন আমার কানের কাছে বলল, মাগি। আমি চমকে উঠলাম। অভি? কোনো উত্তর নেই। আমি আবার বুনতে শুরু করলাম, হাত কাঁপছিল। এবার আমার সামনে খালি সোফার উপর উলের আরেকটা বল দেখা গেল। আমি ভয়ে উঠে দাঁড়ালাম। আমার সেটার ছুটে গেল, সুই পড়ে গেল মেঝেতে। কে? কে ওখানে? বাতাসে একটা মৃদু কম্পন অনুভব করলাম। যেন কেউ বলছে, আমি অভিজিৎ। অভি? তুমি সত্যিই এখানে আছো? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। কিন্তু আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আমি ভয়ে বেরিয়ে গেলাম। আমাকে দেখে প্রতিবেশীরা অবাক। কি হয়েছে মিসেস চৌধুরী? কিছু না, আমি বললাম। আমি রাস্তায় নেমে হাঁটতে লাগলাম। মাথা ঘুরছিল। আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? নাকি অভিজিতের আত্মা সত্যিই আমার আশেপাশে আছে? হঠাৎ আমার চোখে পড়ল একটা বোর্ড, মাদাম রোজি, ভবিষ্যৎ দ্রষ্টা ও আত্মা বিশেষজ্ঞ। আমি না ভেবেই ভেতরে ঢুকলাম। মাদাম রোজি ছিলেন ৬০ বছরের এক বৃদ্ধা। তিনি আমাকে দেখেই বললেন, তোমার সাথে কেউ এসেছে গি। আমি চমকে উঠলাম। কে? একটি তরুণ। তোমার ছেলে গ? আমার চোখ বড় হয়ে গেল। সে কি এখানে আছে? আপনি তাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। সে বলছে তোমাকে কিছু বলতে চায়। আমি কাঁপতে লাগলাম। কি বলতে চায় সে? মাদাম রোজি চোখ বন্ধ করলেন। সে বলছে সে দুঃখিত। সে তোমাকে কষ্ট দিতে চায় না। কিন্তু সে চায় তুমি সত্য জানো গো। কি সত্য? সে বলছে চিঠিটা সম্পূর্ণ পড়োনি তুমি গু। আমি অবাক হয়ে গেলাম। চিঠিটা? কিন্তু আমি তো পুরোটাই পড়েছি। না, সে বলছে চিঠির পিছনে আরও লেখা আছে গু। আমার মনে পড়ল, সত্যিই আমি চিঠির পিছনে দেখিনি। ভয়ে শোকে অভিভূত হয়ে পড়েছিলাম। আর কিছু বলছে সে? সে বলছে সে তোমাকে ভালোবাসে। সত্যিকারের ভালোবাসায়। সে মুক্তি চায়। তুমি যেন তাকে ক্ষমা করোক। আমি কাঁদতে লাগলাম। আমি ওকে ক্ষমা করেছি। কিন্তু ও কেন শান্তি পাচ্ছে না? কারণ তুমি সত্য জানো না। চিঠিটা পড়ো। সত্য জানবে গু। আমি বাড়ি ফিরলাম দ্রুত। দীপঙ্কর তখনও অফিসে। আমি অভিজিতের ঘরে গেলাম। তার বাক্স খুললাম। চিঠিটা বের করলাম। সত্যিই পিছনে লেখা ছিল কিছু। কিন্তু আমি আর পারছি না। আমি যা জেনেছি তা তোমাকে বলতে হবে। বাবা তোমাকে ধোঁকা দিচ্ছে মা। আমি দেখেছি তাকে অন্য এক মহিলার সাথে। তিনি আমাকে দেখে ফেলেছিলেন। তারপর থেকে আমাকে ভয় দেখাচ্ছেন। বলেছেন যদি আমি তোমাকে বলি তিনি আমাকে কলেজ থেকে বের করে দেবেন। তাই আমি তোমাকে সরাসরি বলতে পারিনি। আমি ধীরে ধীরে অদ্ভুত আচরণ করতে শুরু করলাম যাতে তোমার সন্দেহ হয়। যাতে তুমি বুঝতে পারো আমার কিছু একটা হয়েছে। কিন্তু তুমি আমাকে বুঝলে না মা। আমি হয়তো আর থাকব না। কিন্তু তুমি সত্য জানো। বাবার ফোন দেখো। উজ্জ্বলা নামে একজনকে খুঁজে দেখো। তারপর তুমি যা করবে সেটা তোমার সিদ্ধান্ত। ভালোবাসি তোমাকে, তোমার ছেলে অভিজিৎকে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তাড়াতাড়ি দীপঙ্করের ঘরে গেলাম। তার ড্রয়ার খুললাম। একটা অতিরিক্ত ফোন পেলাম। চালু করলাম। পাসওয়ার্ড লাগবে। 4টা সংখ্যা। আমি তার জন্মদিন দিয়ে চেষ্টা করলাম। 1545। লক খুলে গেল। যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। হাজার হাজার মেসেজ উজ্জ্বলা নামে একজনের সাথে। ছবি, ভিডিও কল রেকর্ড। সবই অশ্লীল। আমি আরও দেখলাম অভিজিতের সাথে দীপঙ্করের মেসেজ। তুমি কি পাগল হয়ে গেছ? তোমার মাকে কিছু বলার সাহস আছে? মনে রেখো আমি তোমার বাবা। আমি তোমার জীবন নষ্ট করে দিতে পারি। আমি সবকিছু নিয়ে পুলিশের কাছে গেলাম। তারা দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করল।
সে প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু পরে স্বীকার করল যে সে উজ্জ্বলার সাথে সম্পর্কে ছিল। কিন্তু সে বলল, এর সাথে অভিজিতের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আমি দীপঙ্করকে ছেড়ে চলে এসেছি। সুপ্রিয়াকে নিয়ে এখন আমার বাবার বাড়িতে থাকি। দীপঙ্করের বিরুদ্ধে ডিভোর্স কেস দায়ের করেছি। আজ 6 মাস হয়ে গেছে অভিজিতের মৃত্যুর। মাদাম রোজির কাছে আমি আরও কয়েকবার গেছি। তিনি বলেন, অভিজিতের আত্মা এখন শান্তি পেয়েছে। সে আর আমার কাছে আসে না। তবে কখনো কখনো রাতে যখন আমি সেটার বুনি, অভিজিতের সেই অসম্পূর্ণ স্মেটার, আমি অনুভব করি কেউ যেন আমার পাশে বসে আছে। উলের গোলাটা আমার হাত থেকে পড়ে যায়। আমি জানি সে এখানেই আছে, আমার সাথেই আছে। আমার ছেলে অভিজিৎ। আজ আমি সত্য জেনেছি। আমার ছেলে যে রহস্য নিয়ে মারা গেছে সেই রহস্য উদ্ঘাটন করেছি। সে আর অশান্তিতে নেই। কিন্তু আমার জীবনে এক অদৃশ্য সুতার মতো সে আজও জড়িয়ে আছে। সমাপ্ত।